দলের দুর্দিনে ঢাল হয়ে আগলে রেখেছিলেন সৈয়দ আশরাফ। শোকাহত সহযোদ্ধাদের মত। সন্ধ্যায় দেশে আসছে মরদেহ, কাল বনানীতে দাফন। দলীয় শৃঙ্খলা না থাকার কারণে নির্বাচনে প্রতিরোধ করতে পারেনি বিএনপি। নোয়াখালীতে মির্জা ফখরুল। সব ভোট কেটে নিয়ে চলে গেছে, কেউ তো বাধা দিতে পারেননি, কারণ শৃঙ্খলা। নির্বাচনে ব্যর্থ বিএনপির নালিশি এখন অবলম্বন। মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির, জানালেন জিএম কাদের। বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা একাদশ সংসদে শক্তিশালী ভূমিকার প্রত্যাশা। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত খুইয়েছেন 1422 জন। প্রথম অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পরে আছে বিএনপি ও জাতীয় পার্টি। সময় সংবাদের সঙ্গে আছি সাজিদ রাজু। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আনা হবে আজ সন্ধ্যায়। আগামীকাল দুপুর 12টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল 4:30টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। তার রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, নির্মোহ পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী সৈয়দ আশরাফ দলের দুর্দিনে ঢাল হয়ে আগলে রেখেছিলেন। পার্টির বাইরেও বিভিন্ন দল, বিভিন্ন পেশা, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন আজকে তার নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করছে। নিষ্ঠাবান, একজন সৎ, একজন নির্লোভ মানুষ ছিল। বলতে গেলে একজন অত্যন্ত নিরহংকার একজন ব্যক্তি ছিল আশরাফ। তিনি কোনো গ্রুপের বা তার ছত্রছায়া কোনো গ্রুপ, কোনো জেলায়, উপজেলায় বা কেন্দ্রে এই ধরনের কিছু ছিল না, এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করতো এবং সবার সাথে তার একটা গ্রহণযোগ্যতা, সুসম্পর্ক ছিল। স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার আগে ও পরে দল যখনই দুর্যোগ দুর্বিপাকে পড়েছে, তখনই প্রাচীরের মতো সামনে দাঁড়িয়েছেন তিনি। সভানেত্রী যখন গ্রেফতার হন, মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের অনেক নেতাই তখন কারাগারে। সেই সময়ে জিল্লুর রহমান সাহেব এবং আশরাফুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর যেভাবে পার্টিকে সুসংগঠিত করেছিলেন, এটা অবিস্মরণীয় তার ভূমিকা। শুধু নেতৃত্ব দেন নেই, তিনি সব জায়গায় দাঁড়িয়েছিলেন যাতে করে আমাদের সমস্ত নেতাকর্মীরা একটা সাহসের জায়গা, একটা ভরসার জায়গা তিনি ছিলেন। এত মেধা সম্পন্ন একটা মানুষ, তার চলে যাওয়া মানে আমাদের রাজনীতিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাওয়া। কোনো বাড়তি কথা কখনো বলতেন না। এইটাই আমাদের রাজনীতিতে আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটা বিষয়। তরুণ রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন একজন আশরাফ। সৈয়দ আশরাফুল ইসলাম উনি কখনো পদের পিছনে ছোটেননি, মানে ক্ষমতার পিছনে ছোটেননি, অর্থের পিছনেও ছোটেননি। একটু নিভৃতচারী, খুব যে একটা নিজেকে জাহির করার ব্যাপারটা তার মধ্যে কখনোই ছিল না। মানুষের দেওয়া দায়িত্বকে তিনি তার কাজ হিসেবে মনে করেছেন, এবং এই জন্য মানুষের প্রতি তার ছিল দরদ, ভালোবাসা এবং নিষ্ঠা। নবীন প্রজন্মের কাছে আবেদন, নির্লোভভাবে দেশকে দেওয়ার জন্য যেন তারা চিন্তা করে। কীর্তিমানদের জীবনে মৃত্যুই শেষ কথা নয়। নশ্বর জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির বাইরে অবিনশ্বর কর্মে তারা বেঁচে থাকেন কোটি মানুষের মনে। তেমনি বেঁচে থাকবেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার দেবাশিস রায় এবং বেইলি রোডের বাসায় আছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি দেবাশিসের কাছে। দেবাশিস, রাজু, আপনি জানেন যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আপনারা জানেন যে গেল বৃহস্পতিবার রাত 10টায় থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই খবর আপনারা এর আগে জেনেছেন। ঠিক এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অবস্থান করছি এবং এখানে তার মরদেহ আসার কথা এখন থেকে 1 ঘন্টা পরে, অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ বহনকারী যে বাংলাদেশ বিমানের
বিমানের একটি ফ্লাইট রয়েছে, BG089 নম্বর ফ্লাইটেই তিনি ঢাকায় তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। আপনারা এরই মধ্যে জানেন যে তার মরদেহ ঢাকায় নিয়ে আসার পরে বেশ কিছু কর্মসূচি রয়েছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এখানে গ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে এয়ারপোর্টের যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের অভ্যন্তরে তারা প্রবেশ করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখান থেকে মরদেহ গ্রহণ করার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে 21 বেইলি রোডে, অর্থাৎ যেখানে তার বাসা সেই বাসায় নেওয়া হবে। বাসায় মরদেহ বেশ কিছুক্ষণ রাখা হবে। রাখার পর তার মরদেহ আপনারা জানেন যে আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং দাফন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই অনুযায়ী আমরা বলতে পারি যে তার যে সূচি করা হয়েছে, তার এই পুরো যে আপনার কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে বেইলি রোডে নেওয়া হবে, বেইলি রোডের তার বাসা থেকে তারপরে তার মরদেহ নেওয়া হবে সম্মিলিত সামরিক হাসপাতালে, যেটি সেনানিবাসে অবস্থিত। সেখানে হিমঘরে তার মরদেহ রাখা হবে আজ রাতের জন্য এবং আগামীকাল সকালবেলা আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রী এবং সাবেক আওয়ামী লীগ এই নেতা, একজন দেশ বরেণ্য নেতা, একজন মহান নেতা, এই নেতার প্রতি সর্বসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারে, তার পাশাপাশি রাষ্ট্রীয় শ্রদ্ধাও তাকে জানানো হবে আগামীকাল বেলা 10:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার সহ মন্ত্রী পরিষদের যারা রয়েছেন তারা তো থাকবেনই। তার পাশাপাশি সাধারণ মানুষ যাতে তাকে তার জানাজায় শ্রদ্ধা জানাতে পারে, জানাজায় অংশ নিতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু আগামীকাল সংসদ ভবনে রাখা হয়েছে। তার পরপরই হেলিকপ্টার যোগে তার লাশ নেওয়া হবে তার নিজ সংসদীয় এলাকা কিশোরগঞ্জ 1, অর্থাৎ যেটি হোসেনপুর এবং কিশোরগঞ্জ সদর আসন নিয়ে যে আসনটি গঠিত, সেই আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন। সেই আসনে তাকে নেওয়া হবে। সেখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা শেষ শ্রদ্ধা জানাবেন তাদের প্রিয় নেতাকে। নেওয়া হবে কিশোরগঞ্জ থেকে তার লাশ হেলিকপ্টার যোগেই নেওয়া হবে ময়মনসিংহে, অর্থাৎ যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ময়মনসিংহের সেখানে পৃথক আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেই জানাজা শেষে তার মরদেহ ঢাকায় নেওয়া হবে এবং ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এমন সিদ্ধান্ত বা এমন সূচি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত। দর্শক, এই বিয়োগান্তক কাহিনীতে সবচেয়ে বড় যে বিষয়টি বেদনার, এখানে যারা কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন, যারা তাদের সঙ্গে প্রবেশ করছেন, তাদের মুখে মুখে সবারই একই কথা যে নির্বাচনের মাত্র 4 দিন পরেই, অর্থাৎ যে নির্বাচনে তার শপথ নিয়ে আবার এলাকায় গিয়ে মানুষের সেবা করার কথা ছিল, সেই সেবা তিনি করতে পারলেন না। এই বিয়োগান্তক কাহিনী, এই বিয়োগান্তক ব্যথা, এটি কিন্তু এখানে যারা উপস্থিত হচ্ছেন তাদের সবার মধ্যেই আমরা লক্ষ্য করেছি। দর্শক, আপনাদেরকে এর আগেই জানিয়েছি যে তাকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সেটি সন্ধ্যা 6টায় এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং আমার পেছনে যে ভিভিআইপি টার্মিনালের আপনারা ভবন দেখছেন, এই ভবনেই কিন্তু তার মরদেহ গ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং তার পরপরই খুব সম্ভবত এখান দিয়ে যে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যে রাস্তাটায় বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে হয়তো তার মরদেহ নেওয়া হবে বেইলি রোডের বাসায়। এখন পর্যন্ত আমরা রাস্তার রুটটি নিশ্চিত হতে পারিনি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যারা কাভার করতে এসেছেন তার এই মরদেহর গ্রহণ প্রক্রিয়া, সেখানে দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদের এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করার কোনো প্রবেশাধিকার এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের দেয়া হয়নি, যার কারণে এখানে যারা উৎসুক গণমাধ্যম কর্মী রয়েছেন, একই সঙ্গে উৎসুক যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ জনতাও অনেকে এখানে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন এবং এয়ারপোর্টের কন্ট্রোল রুম থেকে যেমনটি জানা গেছে যে সেটি এরই মধ্যে ফ্লাইটটি যাত্রা শুরু করেছে বাংলাদেশের উদ্দেশ্যে এবং সেটি হয়তো আর 1 ঘন্টা পরে এখানে এসে পৌঁছালে পরে আমরা আপনাদেরকে আরো তথ্য এখান থেকে জানাতে পারবো। এখন পর্যন্ত আশরাফুল ইসলামের যে আপনার লাশের যে মরদেহ গ্রহণের যে প্রক্রিয়া সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি তার 21 বেইলি রোডের বাসায়। সেখানে আছেন আমাদের প্রতিবেদক ফারুক ভুঁইয়া রবিন। আমাদের সহকর্মী দেবাশিস রয় যেমনটি জানাচ্ছিলেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের যে মরদেহ গ্রহণ করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সে খবরাখবর তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যায় সৈয়দ আশরাফের মরদেহ পৌঁছার পর ঠিক এখানে 21 বেইলি রোডে তার বাসভবনে তার মরদেহ নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সন্ধ্যা 7টায় তার এই মরদেহ এখানে পৌঁছার কথা রয়েছে তার বাসভবনে। এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে অনেকে তার বাসায় অপেক্ষারত রয়েছেন, বিশেষ করে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের অনেককে আমরা এখানে দেখছি যে তারা এখানে বিকেল থেকে অপেক্ষা করছে আশরাফের মরদেহ
জন্য। আপনারা জানেন যে কিশোরগঞ্জ আসন থেকে সৈয়দ আশরাফ 5 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 2001, 2008, 2014 এবং 2018 সালে এই যে কিশোরগঞ্জের মানুষ তাকে যেই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছিল। তো এখানে যে 21 বেলি রোডে তার মরদেহ ঘণ্টা দেড়েক সময় থাকবে, 8:30 পর্যন্ত থাকার কথা রয়েছে। এরপর সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হবে যে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর হিমঘরে, সেখানে আজ রাতে তার মরদেহ রাখা হবে। তারপরে যে সকালে তার যে আগামীকাল জাতীয় সংসদ ভবন, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জে তার জানাজা নামাজ হওয়ার পরে সন্ধ্যায় তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকার বেলি রোডে সৈয়দ আশরাফের বাসভবন থেকে সবশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। রাজু। বেলি রোড থেকে ফারুক বইয়ের রবিন এবং বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। দলীয় শৃঙ্খলার অভাবেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালীতে আইনজীবী সমিতির মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণচরে ধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গিয়ে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিবকে সামনে রেখেও অশান্ত দলীয় নেতাকর্মীরা। তাদের শান্ত করতে বারবার চেষ্টা করতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। নোয়াখালীতে গণধর্ষণের শিকার গৃহবধূর আইনি সহায়তা নিশ্চিতের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এ সময় ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। সব ভোট কেটে নিয়ে চলে গেছে, কেউ তো বাধা দিতে পারেননি, কারণ আমরা সংখ্যায় অনেক, আবেগ অনেক, উত্তেজনা অনেক, কিন্তু শৃঙ্খলা নেই। সারা বাংলাদেশে এটাই হয়েছে। কেন পারিনি? এই জন্য আমরা মরার আগেই মরে যাচ্ছি। কেন মরে যাচ্ছি আমরা? কেন রুখে দাঁড়াচ্ছি না? আর কোন যুদ্ধই জয়লাভ করা যায় না যদি শৃঙ্খলার মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে সেই যুদ্ধ না করা যায়। একই অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের নেতা আসম আব্দুর রব বলেন, দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না রাখলে অস্তিত্ব থাকবে না, আরো হামলা হবে, আরো মামলা হবে, আরো গ্রেফতার হবে। আমি একটাই আহ্বান জানাবো, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা জনগণকে সাথে নিয়ে আগাতে চাই। জনগণকে বাদ দিয়ে আন্দোলন হয় না। এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষিতা গৃহবধূকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু, জয়নাল আবদিন ফারুক সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্যাতিতা গৃহবধূর স্বজনদের বিভিন্ন আশ্বাস দেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ যেহেতু জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই জন্য এখন তারা গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করলো, একটা অন্ধকার যুগে প্রবেশ করলো। নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন বেড়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সময় সংবাদ, নোয়াখালী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত 2 জন আলোচনা সাপেক্ষে সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর তোপখানায় গণফোরামের বর্ধিত সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সুনির্দিষ্ট আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তো আমার নিজের ধারণা যে ইতিবাচক সিদ্ধান্ত আমরা নেব। আমরা যেহেতু ঐক্যর পক্ষে সবসময় বলে এসেছি, করে এসেছি, নীতিগতভাবে আমি মনে করি ঐক্যকে রাখার পক্ষেই আমরা সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেব। কিন্তু এগুলো সবই নিয়ে আমাদের আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনের তো আমরা করেই যাচ্ছি, আন্দোলনের জনমত গঠন করাও আন্দোলন। আন্দোলন তো সেভাবে অব্যাহত আছে, আমরা করেই যাচ্ছি, করে যাব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ, এখন বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া তাদের কিছু করার নেই। সকালে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, দলের নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ থাকার কারণেই জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় সম্ভব হয়েছে। 10 বছর ধরে একটা আন্দোলন করতে পারে, জাতীয় নির্বাচন, তারপরে অংশ নিয়েছেন, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তাদের আর অবলম্বন কি আছে? নালিশ করা ছাড়া। দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। আর মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকে অসংলগ্ন সংলাপ। দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। সময় সংবাদকে কথা জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের। দলটির একাদশ জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি। আমাদের চেয়ারম্যানশিপ যে সিদ্ধান্তটি নিয়েছেন, উনি আলাপ আলোচনা করে এবং নিজের অভিজ্ঞতা বা দেশের স্বার্থের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটি নিয়েছেন যে আমরা মন্ত্রী পরিষদে কেউ আমাদের দল থেকে অংশগ্রহণ করবে না। এটা করলে জনগণের মধ্যে আমাদের যে বিরোধী দলীয় ভূমিকা সেটার বিষয়ে সংশয় সৃষ্টি হয় এবং গ্রহণযোগ্যতা সেরকম অর্থে পাওয়া যায় না। আমরা চাই যে জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে আমরা যেন উপস্থিত হতে পারি। এদিকে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। দুপুরে দলের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার বরাবর এই সংক্রান্ত হুসেইন মোহাম্মদ এরশাদের সই করা একটি চিঠি পাঠানো হয়। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামের হালদা নদীতে মাছ রক্ষায় বিশেষ ব্যবস্থা প্রশাসনের। মাছ ধরা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1855 প্রার্থীর মধ্যে জামানত খুইয়েছেন 1422 জন। বাজেয়াপ্তের তালিকায় প্রথম অবস্থানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে আছে বিএনপি এবং তৃতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি। এসব দলের বেশিরভাগ প্রার্থী জামানত হারিয়েছেন এই নির্বাচনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনের বিপরীতে বিভিন্ন দলের 1855 জন প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে আওয়ামী লীগ 259টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে। পরাজিত প্রার্থীদের বেশিরভাগই হারিয়েছেন তাদের জামানত। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 13-1 এ ধারা অনুযায়ী মনোনয়নপত্র কেনার সময় প্রতি প্রার্থীকে 20,000 টাকা জামানত রাখতে হয় নির্বাচন কমিশনে। জামানতের অর্থ ফেরত পেতে হলে নির্বাচনে মোট ভোটের 8 ভাগের 1 ভাগ পেতে হবে প্রার্থীকে। সে অনুসারে প্রায় 2000 প্রার্থীর মধ্যে 1422 জনই এবার হারিয়েছেন তাদের জামানত। মাত্র 433 জন জামানত হারায়নি আউট অফ 1855। এটা ইটসেলফ ইজ এ রেকর্ড। এটা একটা ভাববার বিষয়। এই অভাবনীয় অস্বাভাবিক রেজাল্ট ইনক্লুডিং জামানত হারানোর বিষয়টি, এগুলো কম্পেয়ার করে যখন মানুষ করা শুরু করবে, তখন নির্বাচন কমিশনের উপরে এবং নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে। ইটস এ রিয়ালিটি এবং ফ্যাক্ট যে তারা 1/8 ভোট পায়নি, সুতরাং তাদের ভোট বাজেয়াপ্ত হয়েছে এবং তাদের জন্য একেবারে পথে ফেলে দেয়নি। তাদেরকে সুযোগ রেখেছে আইনের, নির্বাচন আইনে, যে তোমরা ট্রাইব্যুনালে যাও যদি অভিযোগ থাকে। তাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে এবং সবচাইতে বড় কথা যে তাদেরকে জনতার কাছে যেতে হবে। জামানত হারানোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটের মাঠে নামা 297 জন প্রার্থীর 296 জনই জামানত ফেরত পাচ্ছেন না। দ্বিতীয় অবস্থানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের 256 জন প্রার্থীর 152 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, জয়ী হয়েছেন মাত্র 5 জন। জামানত হারানোর তালিকায় রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, হাফিজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও গোলাম মাওলা রনি সহ অনেক হেভিওয়েট প্রার্থীও। তৃতীয় অবস্থানে রয়েছে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি, যাদের 154 জন প্রার্থীর 132 জন হারিয়েছেন জামানত, যাদের 22 জন প্রার্থী সংসদে গণপ্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া 130 প্রার্থীর 116 জনেরই জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আত্মতুষ্টিতে না ভুগে বিজয়কে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা।
এ সময় তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের জোরালোভাবে রুখে দেবার জন্যই দেশবাসী এ রায় দিয়েছে। মানুষকে সাথে চাই, বৃহত্তর জনগোষ্ঠীকে সাথে চাই, মুক্তিযুদ্ধের চেতনার মানবিক দর্শনের মানুষদের সাথে চাই, এই সব জঙ্গি সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেবার জন্য। আগামী 5টা বছর যেন ভালো যায়। বিশাল বিজয়, আমাদের আত্মতুষ্টির আত্মপ্রসাদের কিন্তু সুযোগ নেই। আমাদের সর্বদা আমাদেরকে 1975 সালের কথা মনে রাখতে হবে, আমাদের 72 সালের কথা মনে রাখতে হবে। মানুষ কিন্তু ভাবতেও পারেন যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানুষ যেটা চায় সেটা হলো দুর্নীতিমুক্ত রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত দেশ। এইটি নিশ্চয়ই আগামী সরকার, বঙ্গবন্ধুর কন্যা, যিনি তার সারা জীবন ব্যয় করেছেন মানুষের কল্যাণের চিন্তায়, ঠিক বঙ্গবন্ধু যেমনটি করেছিলেন, আমি নিশ্চিত যে বঙ্গবন্ধু কন্যা তাই করবেন। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। রাজধানীতে নির্বাচনী ব্যানার, ফেস্টুন, ক্যাম্প অপসারণের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে সেগুনবাগিচা এলাকায় অপসারণের কাজ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় তিনি সদ্য শেষ হওয়া নির্বাচনের প্রচারণার উপকরণ দ্রুত অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার ঘোষণা দেন। এক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতার আহ্বান জানান তিনি। 2রা জানুয়ারি নির্বাচনে ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতিমধ্যে 95% এলাকা থেকে পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়েছে। যদি কোথাও আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনারা দেখতে পান, আমাদেরকে জানাবেন, আমরা সেটা অপসারণ করে দেব। দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত অস্থায়ী ক্যাম্প অপসারণ করবার মধ্য দিয়ে আমাদের সম্মানিত নাগরিকদের পথ চলাকে নির্বিঘ্ন করতে চাই। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, তাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। 40 কোটি টাকা ব্যয়ে 17টি খাল পরিষ্কার করা হলেও এর সুফল পাচ্ছেন না রাজধানীবাসী। শুষ্ক মৌসুমে ময়লার ভাগাড় হওয়া খালগুলো বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে না। নগরবিদরা বলছেন, সমন্বয়হীনভাবে উন্নয়নের কারণেই অর্থের অপচয় হচ্ছে প্রতি বছর। ওয়াসার দাবি, উদ্ধার জটিলতা, বর্জ্য ফেলা অব্যাহত থাকা ও জনগণের অসচেতনতার কারণে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হয়ে পড়েছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। পরিষ্কারের পর 2 মাসের মধ্যে এমন চিত্র রাজধানীর ইব্রাহিমপুর খালের। মিরপুরের সাংবাদিক কলোনি সহ অন্যান্য খালেরও একই দশা। ওয়াসার হিসেবে প্রতিটি খালে গড়ে 3.25 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, খনন না করে কেবল ভাসমান ময়লা তুলে ফেলায় কোনো উপকারী হয়নি তাদের। আর এই দেখেন যে কিছু কাটছে, কাইডাও যে উপরে ওঠায় থেকে গেছে, আর ওখানে কিছু কাটছে, কাইডাও যে উপরে ওঠায় থেকে গেছে। তো লাভ হওয়ার মতো তো কাজ হয়নি। পলিথিন, ডাবের খোসা, এগুলো দেখবেন আপনি এখনো সব বাইসা রয়েছে সব জায়গায়। তাইলে উনি পরিষ্কার করলো কই? আর নতুন ময়লা নাকি এগুলা? ঠিকাদার কি করলো আর ইঞ্জিনিয়াররা কি দেখলো এটার ভিতরে যে এটা কমপ্লিট হয়ে গেছে? সংশ্লিষ্টরা দাবি করেন, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ শেষ না করেই চলে গেছেন তারা। আমাদের টাইম কম ছিল, তো আমরা শেষ দিকে কাজটা হাতে নিয়েছিলাম, কন্ট্রাক্টর কাজ আমরা করতে পারিনি। নতুন করে কোনো কন্ট্রাক্ট নাই, আর এটা কাজের মেয়াদ শেষ, প্রজেক্ট শেষ। পরিষ্কার করার পরও মোহাম্মদপুর, মিরপুর, বাসাবো সহ প্রায় সবগুলো খালি বর্জ্যে ভরপুর। তবে বর্জ্য ফেলার দায় অন্য এলাকার বাসিন্দাদের উপর চাপান স্থানীয়রা। তাদের দাবি, ওয়াসা প্রতি বছর ভাসমান ময়লা তুলে ফেললেও খনন করে না কখনোই। নগরবিদরা এমন কার্যক্রমকে অর্থ লোপাটের ফন্দি হিসেবেই মন্তব্য করেন। অনেক দূরের মানুষ ময়লা ফেলায়, তারপর কালভার্টের বাজারে যত ময়লা সব এখানে ফেলায়। নিষ্কাশনের জন্য খুব সমস্যা হয়ে যায়, কোনো একটা জিনিস পড়লে কোনো উঠাইতে পারে না কারো। মশা মাছি, দুর্গন্ধ, এগুলো অনেক সম্মুখীন হতে হয়। আমাদের দাবি এটাই যে ওরা যেন একটু রেগুলার মেনটেন করে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অর্থ যেহেতু এখান থেকে ঠিকই ম্যানেজ করা সম্ভব, বছরের বছর এটাতেই যেন কর্মকর্তারা অথবা সংস্থাগুলো প্রলুব্ধ। সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে ঢাকা ওয়াসা জানায়, আইনি জটিলতায় অনেকগুলো খাল পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয় না, তাই স্থায়ী কোনো পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। থার্ড পার্টি কনসালটেন্ট নিয়োগ ছিল, তো আমার জানা মতে এখানে কাজগুলো প্রত্যেকটাই হয়েছে।
তবে এই কাজগুলো কিন্তু মানে দেয়ার ইজ নো সাচ এন্ড, আপনি শেষ বলে তো কোনো কথা নাই। সমস্ত খালের সব তো করিনি, মাত্র করেছি 17টা খাল। ওয়াসার 46টি খালের মালিকানা কাগজপত্রে থাকলেও বাস্তবে এর অনেকগুলোই সরু নালায় পরিণত হয়েছে। নগরবিদদের আশঙ্কা দখল দূষণ মুক্ত না হলে বাকিগুলো অস্তিত্ব হারাবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের অভাবী ও পিছিয়ে পড়া জনপদ রংপুর। এরকম প্রেক্ষাপটে সরকারের বিনামূল্যের বই বিতরণ এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এই বই শুধু আর্থিকভাবে অভিভাবকদের পরিত্রাণই দেয়নি, সময়মতো বই পাওয়ায় মেধা বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বই হাতে এই উল্লাস দেশের শিশুদের কাছে উৎসব হয়ে ধরা দেয় বছরের শুরুর দিনটাতেই। নতুন বছর প্রথম দিনে একসাথে বই পেয়ে আমি খুব আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। নতুন বইয়ের এমন মৌ গন্ধ আমাদের সকলকেই বইয়ের প্রতি আকৃষ্ট করছে। হতদরিদ্র রংপুর অঞ্চলে একসময় মাসের পর মাস বই পেত না শিশুরা। নতুন বই কেনার সামর্থ্য ছিল না অভাবী উত্তরের বেশিরভাগ বাবা মার। এখন দুরন্ত এই শিশুদের সাথে বেড়ে উঠছে আগামীর মেধাবী বাংলাদেশ। বাচ্চারা এক থেকে বই পাইতেছে, সুবিধা টাকা টুকে বাঁচতেছে। আমাদের উপবৃত্তির টাকা দেয়, ওটা দিয়ে ওদের হাত খরচ, মনে করেন যে খাতা বা প্রাইভেটের টাকা এটা চলে। নতুন বইয়ের আশায় আমাদের বিদ্যালয়ে আসছে। আমরা তাদেরকে পরের দিন থেকে যে ক্লাস শুরু হবে সেটার ইনফরমেশনগুলো দিতে পাচ্ছি। কত উৎসাহ নিয়ে বাচ্চারা বই নিয়ে যাচ্ছে, আর আমরাও তো আনন্দিত যেহেতু কালকে থেকে আমরা বাচ্চাদেরকে ক্লাস দিতে পারবো। রংপুর বিভাগে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের সরকারি বেসরকারি কিন্ডারগার্টেন বা এনজিও পরিচালিত ৯,৫১৩টি স্কুলে ৩৩,১৪,৮২০ জন শিশুর হাতে বই পৌঁছে গেছে। বছরের শুরুতে বই পাওয়াকে মেধা বিকাশের সহায়ক শুধু নয়, বিভিন্নভাবে মূল্যায়ন করছেন এই শিক্ষাবিদ। প্রথম দিন থেকে বই পড়ার ভিতর দিয়ে আলাদা কোনো চাপ না নিয়ে তাদের এই বই পুস্তক বিষয়ক যে মেধাটা আছে, এই মেধার একটা সুষ্ঠু বিকাশ হচ্ছে। গত 10 বছরে সঠিক সময় বই পাওয়া, উপবৃত্তি, মিড ডে মিল সহ সরকারের নানা কর্মসূচির ফলে অনুপস্থিতি ও ঝরে পড়ার হার কমেছে। ড্রপ আউট রেট অনেক কমে এসেছে। তার কারণ হলো যে এই যে বছরের শুরুতেই বই উৎসব, মিড ডে মিল সারা বাংলাদেশে চালু হয়েছে, ফলে তাদের স্কুল থেকে চলে যাওয়ার যে প্রবণতা এটা কমে যায়। এছাড়াও মাধ্যমিক স্তরে 22,489 শিক্ষার্থীকে দেওয়া হয়েছে 2,89,00,000 বই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রাথমিক শিক্ষার সমাপনী পিএসসিতে সব বিষয়ে 100% নম্বর পাওয়ার মতো বিস্ময়কর ফল করে দেশব্যাপী সাড়া ফেলেছে নওগাঁর মেয়ে সারা জেরিন। তার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার সহ স্থানীয়রা। নওগাঁ প্রতিনিধি MR রকের রিপোর্ট। 600-তে 600 নম্বর পাওয়ার পেছনে সবচেয়ে বেশি যেটা অবদান রাখে সেটা হলো আমার হাতের লেখা। আমার স্কুলের শিক্ষকরা, আমার প্রাইভেট টিউটর, আমার বাবা মা, আমার ভাইয়া সবাই আমাকে ভালো লেখা করার দিকে জোর দিতে বলতো। নিজের সাফল্যের কথা এভাবেই সময় সংবাদকে জানায় নওগাঁর মেয়ে সারা জেরিন। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে 6টি পরীক্ষার প্রতিটিতে 100 নম্বর পেয়েছে সে। পরিবারের নজরদারি আর শিক্ষকদের অনুপ্রেরণায় তার সাফল্যের অন্যতম কারণ। ভবিষ্যতে চিকিৎসক হয়ে দরিদ্রদের সেবা করতে চায় সে। মহাদেবপুরের কলোনিপাড়ার বাসিন্দা জেরিনের বাবা জানান, বরাবরই পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে এগিয়ে থেকেছে সে। আমার মেয়ের যে সাফল্য, এটা সেই শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি আমরা অভিভাবক হিসেবে তাকে যথেষ্ট যে সহযোগিতাগুলো দরকার ছিল এগুলো করেছি। পাশাপাশি আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি ওকে দেখিয়েছি বাসায়। জেরিনের সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষক সহ জেলা শিক্ষা কর্মকর্তাও। সাফল্যের শীর্ষে সে শুধু সর্বোচ্চ নাম্বারই নয়, পূর্ণ নাম্বার পেয়েছে। সারা জেরিন সে সমাপনী পরীক্ষা 600-এর মধ্যে 600 নম্বরই পেয়েছে। আসলে এটা সত্যিই একটা আনন্দের বিষয় এবং আমাদের প্রাথমিক শিক্ষায় যে উন্নতি হচ্ছে তার একটা নিদর্শন। মহাদেবপুরের মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছে সারা জেরিন। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারে গুলিবিদ্ধ অবস্থায় 2 রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সৈকতে 2টি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিহতরা রোহিঙ্গা বলে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে 10,000 ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের।
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ঢাকা আসছিল। পথে ঝাবইল এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এছাড়া নওগাঁর পত্নীতলায় ট্রাক চাপায় বাদল চন্দ্র নামের এক ব্যক্তির মৃত্যু হয়। কুষ্টিয়ায় একটি মাদ্রাসার ক্যান্টিনে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে 4 শিক্ষার্থী সহ 5 জন দগ্ধ হয়েছেন। কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। গ্যাসের চুলার লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কুষ্টিয়া থেকে SM রাশিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নির্বাচনের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকায় মমতাজুল উলুম মাদ্রাসায় ফেরেন শিক্ষার্থী ও শিক্ষকরা। রাতে মাদ্রাসাটির ক্যান্টিনের পাশে রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করছিলেন বাবুর্চি। হঠাৎ ঘটে বিস্ফোরণ। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাবুর্চি সহ ক্যান্টিনে থাকা 4 শিক্ষার্থী দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ ধরেন ছুটি ছিল, ছুটির দিনে আসছি। গ্যাসের সিলিন্ডার সব উপরে তুলে চলে গেছিল, আবার রাত্রে সব নিয়ে যাই সেটমেট করে। চুলায় কোনো সমস্যা ছিল, আগুনটা সহজে ধরছিল না বা গ্যাস আসছিল না। গ্যাস ছেড়ে দিয়ে ওনারা চুলা ধরানোর চেষ্টা করছে, ধরছে অনেক পরে গ্যাস একটু বেশি বেড়ে গিয়েছিল। আনা হয়েছে নাকি তাই বোর্ডিংয়ে গেছি, তারপর যা দেখছি এখন গ্যাসের গন্ধ, তারপর আসতে যাই হঠাৎ করে পিছন দিয়ে আগুনের আসে, তারপর দূরত্বে যায় অ্যাম্বুলেন্স। তাদের শরীরে 10% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। টোটাল পার্সেন্টেজটা হচ্ছে লেস দেন 10%। এটা খুব বেশি আশঙ্কাজনক অবস্থায় নাই। আমরা প্রাথমিক চিকিৎসা বা পরবর্তী ধাপের যে চিকিৎসাগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়া শুরু করে দিচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে পুলিশ বলছে গ্যাসের চুলার লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। সময় সংবাদ, কুষ্টিয়া। ঝিনাইদহে স্কুল ছাত্র বিল্লাল শেখ হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার মুরারিদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মিজানুর নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মুরারিদহ গ্রামের 3য় শ্রেণীর ছাত্র বিল্লাল। শুক্রবার সকালে একই এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই দিন রাতেই মিজানুরের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা করেন শিশুটির বাবা। ন্যূনতম যাত্রী সেবার সুযোগ সুবিধা নেই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। কদমতলীর এই টার্মিনালে নেই টয়লেট, যাত্রী ছাউনি, এমনকি পানির ব্যবস্থা। ময়লা আবর্জনায় ভরা পুরো টার্মিনাল। এসব নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট নগরী থেকে সারা দেশের যোগাযোগের কেন্দ্র হচ্ছে কদমতলী বাস টার্মিনাল। এখান থেকে প্রতিদিন ছেড়ে যায় 500-র মতো দূরপাল্লার বাস। এর দ্বিগুণ চলে অভ্যন্তরীণ রুটে। কেন্দ্রীয় টার্মিনাল হওয়ায় সবসময় যাত্রীদের ভিড় লেগেই থাকে, কিন্তু যাত্রীদের বসার নেই কোনো সুব্যবস্থা। কিছু কিছু পরিবহন নিজস্ব ব্যবস্থাপনায় তাদের যাত্রীদের বসার সুযোগ করে দিলেও বেশিরভাগ যাত্রী দাঁড়িয়ে থাকেন রাস্তায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। কোনো টার্মিনাল খারাপ হয়েছে না, সিলেট আমাদের সবচেয়ে খারাপ হয়েছে। যাত্রী ছাউনি নাই বললেই চলে এখানে, আর যেটুকু আছে অতটুকু মানসম্মত না। শুধু যাত্রী ছাউনি নয়, এখানে নেই টয়লেটও। টার্মিনাল থেকে দূরে একটি ভুতুরে ঘরে নামে মাত্র টয়লেট থাকলেও তা ব্যবহার অনুপযোগী। বাথরুমটা দেখো কি আপনারা, পরিবেশ দরজা নাই, বাথরুমও পানি কোনো সময় মিলে না। এর মাঝে টার্মিনালে বসানো হয়েছে শতাধিক অবৈধ দোকান। এসব দোকানের ময়লা ফেলা হয় রাস্তায়। গোটা টার্মিনাল আবর্জনায় ভরপুর। স্ট্যান্ড নাই, গাড়ি থাকতেছে রাস্তায়। এরপরে যা হোটেল ক্যান্টিন আছে সব কিছুর ময়লা আবর্জনা গাড়িগুলার পিছনে। দুলা বালু, খাসরা, টার্মিনালের ভিতরে দোকানপাট, গাড়ি রাখার কোনো সিস্টেম নাই। তবে নগরপিতা আশ্বাস দিলেন, টার্মিনালের আধুনিকায়নে বিশ্বব্যাংকের অর্থায়নে 51 কোটি টাকার কাজ শিগগিরই শুরু হবে। নাগরিক সকল সুবিধা থাকবে, যেমনি থাকবে মেডিকেল থেকে শুরু করে মেডিকেল এবং বিভিন্ন ধরনের শপিং মহল থেকে শুরু করে সবই ওইখানে। একটা আন্তর্জাতিক মানের
বাস টার্মিনালের যত কিছু ফ্যাসিলিটির প্রয়োজন সবটাই সেখানে থাকবে। সিলেট পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও বাস টার্মিনালের কোনো অবকাঠামোগত পরিবর্তন হয়নি আজও। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ এবং শিশুরা। ব্যুরো ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। রোববার সকাল ৯টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা বাড়লেও শেষের দিকে তাপমাত্রা আরও কমে উত্তরাঞ্চলের হিমবাহ পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মধ্য জানুয়ারিতে টেম্পারেচারটা আর একটু কমবে, শীতটা একটু ভালোভাবে শুরু হবে তখন, এবং এটা মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এই ঠান্ডাটা কন্টিনিউ করবে, তবে তাপমাত্রা পরিবর্তনটা একটু হতে পারে। হিমেল হাওয়ায় উত্তরের জেলা সিরাজগঞ্জে জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার রাস্তাঘাট ও ফসলি জমি। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমতে থাকে। এদিকে শীতের প্রকোপে গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডায়রিয়া রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। রোগীদের সেবা নিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, অনেক কষ্ট করছি, বাচ্চা এমন ভাব হয়েছিল যে মারাই গেছে। 6 দিন যাবত এখানে বাচ্চাকে নিয়ে আসছি, চিকিৎসা তেমন কোনো উন্নতি নেই। ঝিনাইদহেও শীতের দাপটে দুর্ভোগে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন হতদরিদ্ররা। এছাড়া সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। চট্টগ্রামের হালদা নদীতে ডিমওয়ালা মাছ রক্ষায় বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মাছ ধরা বন্ধ ও নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কেউ যেন করতে না পারে তা মনিটরিং করতেই এই কার্যক্রম বলে জানান সংশ্লিষ্টরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উত্তর চট্টগ্রামের হালদা নদীকে রক্ষায় বিশেষ ক্রাশ প্রোগ্রাম নিয়েছে প্রশাসন। এখান থেকে প্রতি বছর অন্তত 400 কোটি টাকার মাছের ডিম উৎপাদন করা হয় এবং তা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। বিশেষ করে মে, জুন এবং জুলাই এই 3 মাস মাছের ডিম পাড়ার সময়। আর এই ডিম পাড়ার সময়কে নিরাপদ রাখার জন্য প্রক্রিয়া শুরু করতে হয় জানুয়ারি থেকে। আর এরই অংশ হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে শুরু হয় বিশেষ ক্রাশ প্রোগ্রাম। সকালে নদীর বিভিন্ন এলাকায় ঘুরে মাছ ধরার জন্য যেসব জাল ফেলা হয়েছে তা তুলে ফেলা হয়। এছাড়া এই নদীতে এখন থেকে সব ধরনের মাছ ধরা এবং বালু তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই নদীটাকে কোনো ধরনের বিষ প্রয়োগ, জাল ফেলে, ভাসা জাল বা ঘেরা জাল ফেলে মাছ শিকার বা ডেজারের মাধ্যমে বালু উত্তোলন করে মাছের মধ্যে ডিস্টারবেন্স তৈরি করা, এইগুলো আমরা একদম 100% মনিটরিং করছি, যাতে করে কেউ কোনো জাল ফেলা থেকে শুরু করে মাছ শিকার করা, বস্তিতে মাছ শিকার আমরা মনিটরিং করার চেষ্টা করছি। পাশাপাশি যদি কেউ ড্রেজার বা কোনোভাবে বালু উত্তোলন চেষ্টা করে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাছকে বাঁচাবার জন্য আমরা যে হ্যাচারিগুলো আগে ছিল প্রাকৃতিক, এগুলোকে আমরা ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা নতুন কমিটি করেছি এবং এটা মডিফাই করার জন্য আধুনিক পদ্ধতির জন্য ডিমগুলো ফুটানো যায় তার ব্যবস্থা করতেছি ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দিয়ে। এদিকে রাতের অন্ধকারে নদী থেকে মাছ চুরির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এরই আলোকে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে গঠন করা হয়েছে একাধিক কমিটি। রাতের অন্ধকারে এই কমিটির সদস্যরা পুরো নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থেকে উৎপন্ন হয়ে এই নদী মিশেছে কর্ণফুলী নদীতে। মূলত বছরের 3 মাস মাছগুলো ডিম ছাড়ার জন্য চলে আসে হালদা নদীতে। আর এই সময় নদীর বাঁকে বাঁকে তারা ডিম ছাড়ে। এই ডিম আরোহণ করেন স্থানীয় চাষিরা। এরপর তারা নিজস্ব পদ্ধতিতে উৎপাদন করে ডিমের পোনা এবং তা ছড়িয়ে দেয় সারা দেশে। চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দলের দুর্দিনে ঢাল হয়ে আগলে রেখেছিলেন সৈয়দ আশরাফ। শোকাহত সহযোদ্ধাদের মত, কিছুক্ষণের মধ্যে দেশে আসছে মরদেহ, কাল বনানীতে দাফন। দলীয় শৃঙ্খলা না থাকার কারণেই নির্বাচনে প্রতিরোধ করতে পারেননি বিএনপি। নোয়াখালীতে মির্জা ফখরুল, ডক্টর কামাল বললেন শপথ নিতে পারেন গণফোরামের 2 সংসদ সদস্য।
নির্বাচনে ব্যর্থ বিএনপির নালিশে এখন অবলম্বন, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির, জানালেন জি.এম. কাদের। বিরোধী দলীয় চিফ হুইপ রাঙা। একাদশ সংসদে শক্তিশালী ভূমিকার প্রত্যাশা। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন 1422 জন। প্রথম অবস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পরে আছে বিএনপি ও জাতীয় পার্টি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।